আমি বড় হয়ে তোমার বউ হব প্রহর ভাই। তুমি কি আমি বিয়ে করবে? লিলিপুপুর মতো বউ সাজিয়ে অলিন্দ নেড়ে নিয়ে যাবে, নাকি পচা বা চাচ্চুর মতো কষ্ট দিবে? জানো, পচা চাচ্চুর জন্য বিনু ফুপু কাঁদে। আমাকে কোলে নিয়ে বলেছে বড় হয়ে যেন তার মতো ভুল না করি। এ অলিন্দ নেড়ে কারো হিয়ার সাথে যেন সন্ধি না করি। আচ্ছা প্রহর ভাই, হিয়া আর সন্ধি কি, এসব কি খারাপ জিনিস? নিশ্চয় খারাপ, নয়তো ফুফু বারণ করবে কেন? আর কাঁদবে বা কেন? 6 বছরের বাচ্চার মেয়ে নিধির মুখে এহেন কথা শুনে কপালে বাজ পড়ল প্রহরের। সে ছাদে বসে কিছু লিখছিল, খাতা রেখে সবে দাঁড়িয়েছে, এমন সময় পিছন থেকে মিথি কথাগুলো বলে উঠল। প্রহর বুকের সামনে ভাঁজ করে রাখা হাত দুটো নামিয়ে তাকালো ছোট মেয়েটির দিকে। সে গালে হাত দিয়ে তার দিকে চেয়ে আছে, বোঝা যাচ্ছে হিয়ার সাথে সন্ধি বিষয়টা নিয়ে বেশ ভাবুক সে। প্রহর ছাদের কিনারা হতে এগিয়ে আসলো, তাকালো ছোট্ট মিথির পানে। হিয়ার মাঝে সন্ধি কি কিশোর বয়সে এতটুকু বুঝতার হয়েছে? কিন্তু এই পুচকে মেয়েটাকে কি বোঝাবে? প্রহর বুকের মাঝে আবারও হাত ভাঁজ করলো, মিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। মিথির তুলতুলে গাল টিপে দিয়ে বলল, বড় হলে বুঝবি, এসব বড় না হলে কেউ বোঝে না। আর তোকে এসব কে শিখিয়েছে? ছোট্ট মিথি ফিক করে হেসে দিল। বাহির হয়ে আসলো ফোকলা দাঁতের পিড়ে। তা দেখে প্রহর নিজেও হাসলো। মিথি আবার ভাবুক হয়ে ঠোঁট জোড়া উল্টিয়ে জানতে চাইলো, তাহলে বলো, আমি বিয়ে করবে? প্রহর প্রসন্ন হাসলো। বাচ্চা মেয়ের বাচ্চামো কথায় মজা ছড়ে বলল, ঠিক আছে করবো, ছোট বউ আগে বড় হ, তারপর তো বিয়ে হবে। ও ওই প্রহর ভাই আমায় বিয়ে করবে বলেছে। প্রহরের এক কথায় মিথি পুরো বাড়ি আনন্দ নিয়ে বলে বেরিয়েছিল সে প্রহর ভাইকে বিয়ে করবে, অলিন্দ নেড়ে বউদের মতো হবে। তার এই চাওয়া মূলত অলিন্দ নেড়ে সব বউদের দেখেই। সকালে যখন সবাই মিলেমিশে রান্না কাজে ব্যস্ত, তখন আগমন ঘটে মিথির। বাড়ির সবার বড় সায়দা বানু, শমশের দেওয়ানের গিন্নি। তিনি রান্নাঘরে বসে আছেন। পাশে 3 ছেলের বউ আর ছোট মেয়ে মিলে রান্নার কাজ করছে। কেউ তরকারি কাটছে, কেউ চাল ধুয়ে আনছে, কেউ বা চুড়ায় রান্না চড়াচ্ছে। তখনই মিথি এসে সায়দা বানুর কোলে গিয়ে বসে পড়লো। সবাইকে সে রোজ কাজ করতে দেখে কত আনন্দ, হাসি মজায় সকলকে একসাথে কাজ করে মিলেমিশে সংসার করে। এসব দেখে তার ছোট অবুঝ মনে ইচ্ছে জাগে ভিন্ন। কোলে বসে সায়দা বানুকে বলল, ও দাদি, আমিও চাচি বাবুদের মতো একসাথে থাকবো, কাজ করব। সায়দা বানু মিথির মাথায় বিলি কেটে হেসে বলেছিল, তাহলে তো এবারের কোনো ছেলেকে বিয়ে করতে হবে। এই বাড়ির বউ হলে তবে সবার সামনে থাকতে পারবি, নয়তো তোকে তো বড় হলে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। সেখানে মানুষ কেমন হবে তা তো জানি না বাপু। তাহলে আমায় প্রহর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও দিদি, আমি এই বাড়িতে সকলের সঙ্গে থাকবো। প্রহর ভাই এই বাড়িতে থাকবে। সায়দা বানু সে কথার প্রেক্ষিতে মিত্রের এমন প্রস্তাব, তাছাড়া সে কি করে এসব বোঝে নাকি? এই যে নিচে গিয়ে বলে বেড়াচ্ছে সে প্রহরের বউ হবে, অলিন্দ নেড়ে সকলের সঙ্গে থাকবে। তার কাণ্ড শুনে সকলে হাসছে, তার ছেলে মানুষই দেখছে। সে হাসি আর মজায় মেতে পিছু ছাড়ল না। 6 থেকে আজ তার বয়স 16। এখন সে 10 বছর আগের কথা বলে সবাই ওকে লজ্জা দেয়। সে কেবল ছুটে পালায় আর নিজেকে গালি দেয়। কেন সে ছোটবেলায় এমন কাণ্ড করেছিল? বড় হয়ে তো প্রহর ভাইয়ের দেখা মেলে না। হৃদয়ে তার জন্য এখনও কোনো অনুভূতিও বোঝে না। যাকে সে বছরের এ অলিন্দ নেড়ে দেখে না, দেখলেও কথা হয় না। তার বউ হতে চাওয়ার ব্যাপারটা এখন উঠলে লজ্জায় নুয়ে যায় মিথি। সময় পেরিয়ে গেছে, সে বড় হয়েছে, তবুও সে কথা আজও আছে। সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অলিন্দ নিয়ে মিথির ভীষণ পছন্দের। বাড়িটির গেটের সামনে শান বাঁধানো প্লেটে ছোট্ট অক্ষরে লেখা অলিন্দ নীড়। গ্রামে এমন বাড়ি নেই বললেই চলে। এই বাড়িকে মানুষ দেওয়ান বাড়ি নামে চিনলেও সায়দা বানুর মুখে অলিন্দ নীড় শুনে মিথিও তাই ডাকে। বাড়ির গেটের এক পাশে রয়েছে শিউলি ফুলের গাছ, আর এক পাশে বাগান বিলাস। এই শিউলি এবং বাগান বিলাস দুটি মিথির ভীষণ প্রিয়। যদিও শিউলি একটু বেশি প্রিয় মিথির মধ্যে। শিউলি আর প্রহর ভাই একই, দুজনকে বছরে একবার দেখা পাওয়া যায়।
বাকি বছর কোথায় হারিয়ে যায়? অলিন্দনেরের গায়ের রংচটা ভাব দেখা দিয়েছে। 2 তলা বিশিষ্ট রংচটা বাড়িটির মতো পরিবর্তন হয়েছে সব কিছু। সময়ের সঙ্গে আরও পরিবর্তন হয়েছে। আগের মতো আর কিছুই নেই, না এ বাড়ি আর না এ বাড়ির মানুষগুলোর জীবন প্রবাহমান নদীর মতো। আর মানুষ হলো নদীর জল। আজ টলটলে জল তো কাল শুকিয়ে যাওয়ার চর। পরিবর্তন শুধু মানুষের বয়সে ঘটেছে। মিথি ষোড়শী কন্যা, প্রহরের বয়স বেড়েছে, হয়েছে তাগড়া যুবক। তার দেখা খুব একটা মিলে না। সেই যে স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটি পড়ার জন্য পাড়ি জমানো শহরে, বছর 2-1 গ্রামে আসে, আবার 2-1 দিন থেকেই চলে যায়। তার নাকি টিউশনি আছে, নিজের পড়াশোনা আছে, এই বাহানায় দিন কাটে। প্রহর আসলেই মিথিকে ছোটোবেলার কথা মনে করিয়ে দিয়ে ভাই বোনরা বড়রা আরও বেশি খেপায়। সেই জন্য প্রহর যখন আসে, মিথি তখন অলিন্দনের পাশেও যায় না। লুকিয়ে থাকে ঘরের কোনো এক কোণে। সেখানে থেকে মাঝে মধ্যে দেখা মিলে, ভয়ে 2-1 কথা বলেই যায় পালিয়ে। মিথিদের বাড়িটা অলিন্দনের ঠিক সামনে, মাঝে একটু ফাঁকা জায়গা আছে বটে। মিথি আর প্রহরের দাদা ছিলেন আপন ভাই, সেই হিসেবে মিথির সে বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে ছোট থেকে বড় হওয়া 2 বাড়ি মিলিয়ে। তবে আগের মতো কি আর ওই অলিন্দনের আছে? না, নেই। সকলে একসাথে থাকলেও কতজনের মনের পরিবর্তন এসেছে, মনে হিংসা জমা হয়েছে। সময়ের সাথে সম্পর্ক, মন সবে নাকি পরিবর্তন হয়। হয়তো সেই জন্য পরিবর্তন হয়েছে অলিন্দনের মিলমিশে সম্পর্ক। উপরে মিলমিশ দেখা গেল, ভেতরে আর আগের মতো নেই। সকালের হাড়ি আগের মতোই একই রয়েছে, তবে শুধু পরিবর্তন হয়েছে মানুষের। আজ মিথি বুঝে, তার বিনু ফুপুর বলা হিয়া আর সন্ধির মানে বুঝতে পারে কেন বলেছিল। তাই তো সে সব ছুটে চলেছে নতুন পথের খোঁজে। যদিও হিয়ার মাঝে নেই কোনো হিয়ার বন্ধন, তার বড় সচেতন থাকা নয় কবি অবিলম্বন। আজকাল অলিন্দনেরই মিথি খুব একটা চায় না, কারণ সেখানে সেলিম চাচ্চু, যাকে সে ছোটোবেলায় পচা চাচ্চু বলতো, আর তার বউ মেরিনা খুব একটা পছন্দ করে না। কেউ না থাকলেও মাঝে মধ্যে কথা শুনিয়ে দেয়। বিনু ফুপিকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। মিথি শুনে কেবল চুপচাপ বেরিয়ে এসছে। তার বেনু ফুপি ভালো আছে, স্বামী সংসার নিয়ে সুখে দিন কাটছে। অথচ একসময় যাকে ভেবে অশোকে পড়েছিল, সে আজ ভালো নেই খুব একটা। অলিন্দনের বড় কর্তা হলেন শমশের দেওয়ান, আর তার 4 ছেলে 2 মেয়ে। বড় ছেলে সোলাইমান দেওয়ান, ওনার 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে পিয়াস, ছোট মেয়ের নাম প্রীতি। মেজ ছেলে শাহর দেওয়ান, তার 1 ছেলে 2 মেয়ে। ছেলে মিলন আর যমজ মেয়ে শ্রাবণী আর নবনী। সেজ ছেলে সানোয়ার দেওয়ান, তার 1 ছেলে 1 মেয়ে। বউ আর ছেলে মেয়েকে নিয়ে তিনি শহরে থাকেন, চাকরি করেন সেখানে। আর সবার ছোট সেলিম দেওয়ান, তার কোনো সন্তান নেই, সে সঙ্গে ঘরে নেই ও সুখ শান্তি। হয়তো প্রকৃতির লীলা খেলা, অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখের মুখ দেখা যায় না, এটা বোঝাতে এমন লীলা। পিএসের পড়াশোনা শেষ, সে গ্রামের এক স্কুলে শিক্ষকতা করছে। অল্প কিছুদিন হলে স্কুলে ঢুকেছে বাড়ির বড় ছেলে হিসেবে। বাবা চাচাদের কাজে সাহায্য করে। তাদের জমি জমা অনেক, গ্রামে সবচেয়ে বেশি জমি জমা তাদেরই। মানুষ হিসেবে পিয়াস বেশ ভালো, শান্তশিষ্ট, ব্যক্তিসম্পন্ন, অন্যরকম মানুষ। আর মিথির সাথে তার বেশ ভাবসাব। আগে দেখলে পালাতো, আর এখন পিছু ঘুরে। আবদার জুড়ে মেলায় নিয়ে যেতে, গাছের আম জাম পেড়ে দিতে। তার যত আবদার পিয়েসের কাছেই। আগের দিনের কথা ভাবনায় মাঝে ভাটা পড়ল। মোহনিয়া বেগম ডাক ছাড়লো মিথির নাম ধরে। মায়ের ডাকে মিথি ভাবুক দার্শনিক থেকে বেরিয়ে আসলো। খড়ের গাদার উপর বসেছিল, সেখান থেকে উঠে দৌড় দিল। একবারে মায়ের সামনে গিয়ে হাঁপাতে লাগলো। মোহনিয়া বেগম রাগান্বিত চোখ তাকিয়ে আছে। মিথি কিছু বলার আগে তিনি বলল, তোর বাপরে কি বলছিস? কোথায় কি বলেছি আম্মা? মিথির না জানার ভান রাগ বাড়িয়ে দিল। তোর বাপরে বলেছিস আমি তোকে স্কুলে যেতে মানা করেছি? এই রে, আব্বা বলে দিয়েছে, এইবার আমার খবর আছে। এই কথা মনে মনে বলল। মিথি ধরা পড়ে
ধরা পড়ে বাঁচতে বেচারি ভাব নিল। ওড়নার কোনা গোটাতে গোটাতে কাঁদো কাঁদো হয়ে বলল, পেট ব্যথা করছে, এই জন্য চাইনি আম্মা। তোমার নাম বলেছি যাতে বকা না খায়। তুমি আমার ভালো আম্মু না? মহুমিয়া বেগম মেয়ের ছলচাতুরি বুঝতে পেরে ঝাড়ু নিয়ে ছুটে গেল। তার আগে মিথিও ভো দৌড় এক দৌড়ে পাড়ি দিল অনেকটা পথ। পিছনে তাকিয়ে দেখে তার মা আর আসেনি। সে বসে পড়ল কাঁচা রাস্তায় একটি গাছের ছায়ায়। তাদের গ্রামের ভেতর দিয়ে একটা কাঁচা রাস্তা আছে। মেঠো পথের দুপাশে ইউক্যালিপটাস আর মেহনি গাছ। যখন ভ্যান, অটো, সাইকেল কিংবা বাইকে যায় মনে হয় গাছগুলো তার সাথে যাচ্ছে। এমন ভাবনা ছোটোবেলায় বেশি হতো এবং উপভোগ করত। হঠাৎ মিথি তার সামনে কারো পায়ের আঙ্গুল দেখতে পেল। দৃষ্টি মেলে সামনে তাকালো। পিএস ভাই, আপনি? তুই এখানে কি করছিস মিথি? মিথি আসল কথা চেপে গেল, কিছু একটা বানিয়ে বলল, এদিকটা এমনি ঘুরতে আসলাম পিএস ভাই। আপনি কোথায় গিয়েছিলেন? আমি একটু বাজারে গিয়েছিলাম, আমার কিছু সদাই আনতে লিস্টে দিয়েছিল। আজ তো হুট করে এখানে অটোটা নষ্ট হলো, এই জন্য হেঁটে আসছে। চল বাড়ি যাবি না? মিথি মাথা ঝাঁকালো, উঠে পড়ল মাটির বুক থেকে। পিএসের সাথে পা চালিয়ে হাঁটছে। পিএসের হাতে বড় ব্যাগ দেখে শুধালো, এত বাজার সাথে কিসের জন্য পিএস ভাই? পিএস দু হাতে বাজারের ব্যাগটা একটু রাখলো, বেশ ভারী হয়েছে। ব্যাগটা আবার হাতে নিয়ে উত্তর দিল, কাল তো প্রহর আসবে, তুই জানিস না? মিঠে থমকে গেল। কি হলো জানা নেই, তবে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূত হলো। নামটি শুনে মনে পড়লো শেষবার তার আগমন হয়েছিল 5 মাস আগে। মনে মনে ভাবলো, প্রহর ভাই আসবে, তাহলে তো ওই বাড়িতে যাওয়া যাবে না। ভাগ্যিস পিয়াস ভাই বলল। কি ভাবছিস? প্রহর আসবে বলে ও বাড়ি আর যাবে না, তাই তো? পিয়াসের হাসি সরে বলা কথায় মিথি মুখ বাঁকালো। পিয়াস আবারও হেসে মজা নেওয়ার ফায়দা করে বলল, তোকে প্রহর আমাদের পাশের গ্রামে কাফেলা পাগলা আছে না, ওর সাথে নাকি বিয়ে দিবে। মিথির রাগ হলো। রাগে নাকের ফাটা ফেঁপে উঠল, ফুঁসে উঠল। মুহূর্তে বলল, কবে বলেছে কথা প্রহর ভাই? পিয়াস আড়াল মুখ চেপে হাসলো, আবার স্বাভাবিক হয়ে না জানার ভান ধরে বলল, আগেরবার যখন আসলো তখনই তো সবার সামনে বললো তোকে কাফেলা পাগলার সাথে নাকি বেশ মানাবে। তুই আর সে একই ধাঁচের মানুষ, দুজনে আবল তাবল বকিস নাকি? মিথি যেন আরও রেগে গেল। রাগে গিজ করতে করতে ছুটলো হনহনিয়ে। পিয়াস অনেকটা পিছিয়ে পড়লো। মিথি এগিয়ে যেতে গিয়ে পিছু ডাকলো, কিন্তু সে আর শুনল না। মজা লুটে হেসে উঠল পিয়াস, ধীর কণ্ঠে আড়ালো, মজাও বোঝে না, কি অবুঝ সে পাখি। তারপর হাঁপ ছাড়লো কিছু মনে করে, আবার হাসলো সামনে তাকিয়ে। ততক্ষণে মিঠি আর দেখানি। অতঃপরে সেও তাড়াহুড়ো করে বাড়ির ব্যাগ নিয়ে ছুটল। ধরণীতে সন্ধ্যা নেমেছে, সূর্যাস্ত ডুবে গিয়েছে। কিছুক্ষণ পূর্বে আকাশ রক্তিম বর্ণ থেকে আধারে নিমজ্জিত হলো। পাখিরা ফিরেছে নেড়ে, কৃষকরা ঘরে ফিরেছে, অনেকের আবার কেউ ফিরতে আছে। গ্রামে এখন ধান লাগানোর মৌসুম। চারদিকে মাঠ ভর্তি ধানের ছোট চারে ভরে উঠবে কিছুদিন বাদে। মৌসুম বাদে সেই মাঠে চঞ্চল মিথি ছুটে খেলে বেড়ায় সঙ্গী নিয়ে। আইল পথে তার ছুটে চলে নিত্যকার চালচিত্র। রাত হওয়াতে মিথি বাড়ির সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। এখন তার বাবার উপশহর থেকে ফেরার সময় মিথির বাবার বিরামপুর উপশহরে বড় দোকানে কাপড়ের মার্কেট আছে, সেখানে আরও কর্মচারী আছে। তিনি নিজেও সকালে যান, রাতে ফেরেন। গ্রামেও কিছু জমি জমা আছে। সব মিলিয়ে বেশ সুন্দর দিন কাটে গ্রামে। একরকম চলা হাতে গোনা কয়েকটা সচ্ছল পরিবার আছে, তাদের মধ্যে মিথিরাও আছে। আবার তাদের থেকে আরও কয়েকজনেরও বেশি আছে। এক কথায় দিব্যি সুন্দর মতো দিন চলে যায়। না থাকুক সবার মতো। ছোট সংসারে সুখে থাকতে প্রয়োজনীয় অর্থ থাকলেই হয়। তখন এই বাইকের শব্দ ভেসে আসলো দূর থেকে। মিথির চিন্তা অসুবিধা হলো তার বাবাকে। মানিক সাহেব বাড়ির দরজার সামনে বাইকে দাঁড় করালেন। বাইক থেকে নামতে মেয়ে ছুটে আসলো। মেয়েতে হাত বাড়িয়ে দিল। তিনি বুঝতে না পেয়ে ইশারে জিজ্ঞেস করলো, কি? মিথি চোখের পলক ফেলে বলল, আমার চুড়ি দাও, তোমাকে আনতে বলেছিলাম না যে? মানিক সাহেব নেমে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, দুঃখিত আম্মা, ভুলে গেছি, কাল নিয়ে আসবো, ঠিক আছে? বলে মাথায় হাত রেখে জিভ কাটলো। মিথির রাগ হলো। বুকের সাথে দু হাত ভাঁজ করে মুখ গোমড়া করে দাঁড়ানো এক পাশে। বলল, তোমার সাথে কথা নেই আব্বা। মানিক সাহেব মেয়ের কাণ্ডে হাসলো। চুড়ির প্যাকেটখানা চুপি চাপি বাহির করলো মিথির গোমড়া মুখের সামনে ধরতে। মিথি
হেসে হুটে খপ করে নিয়ে নিল। আমার আব্বা ভালো, আমি জানতাম তুমি ভুলে যাওনি। মিথি দৌড়ে ঘরে গেল। মালিক সাহেবের মেয়ের আনন্দে আনন্দিত হয়ে আরও হাসলো। মোহনিয়া বেগমকে হাত ছেড়ে ডাকলো, মিথির মা এদিকে শুনে যাও। মিথি পড়তে বসেছে, সামনে তার মেট্রিক পরীক্ষা। মোহনিয়া বেগম জোর করে পড়তে দিয়েছে। পাশে রীতিও আছে, তাকেও তার মা পড়তে পাঠিয়েছে, নয়তো তার পড়তে ভালো লাগে না মোটেও। রীতি সবে ক্লাস 7-এ পড়ে, যতটুকু পড়ে যেন ফেল না হয় এই ভয়ে। তার মতে এত পড়ে কী হবে, দাদি চাচিদের কথায় সেই তো বিয়ে করে থালা বাসনে মাজতে হবে। এই কথায় মিঠি যতবার শোনে ততবার হাসিতে ফেটে পড়ে। গ্রামের মূলত ক্লাস 6 মেয়েদেরকে বিয়ে দেওয়া শুরু করে। গ্রামের মানুষদের মতে মেয়েদের এত পড়িয়ে কী হবে, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, ঝামেলা শেষ। অনেকের স্কুলের গণ্ডি পেরোতেই পারে না। যারা একটু ভালো চলে বুঝে তারাই মেয়েদের পড়ায়। গ্রামে মিথির সমবয়সী অনেকের বিয়ে হয়ে গেছে, কেউ তো বাচ্চার মাও হয়ে গেছে। মিথি খারাপ ছাত্রী না, তবে পড়তে চায় কম, তবু জোর করে হলেও পড়ে, মোটামুটি রেজাল্ট আসে। কিন্তু তার মায়ের কথা, ভালো ফলাফল করতে হবে। বাবার স্বপ্ন কলেজ পর্যন্ত পড়াবে, তাই ভার্সিটির কথা ভেবে দেখবে। মিথি প্রথমে একটু পড়লেও এখন খাতায় আঁকিবুকি করছে আর বিরক্ত হচ্ছে। 8 জনের পড়ায় মন বসে না। রীতি তো একটু অক্ষরও পড়ছে না। দুজনে ভাবছে কীভাবে পড়ার টেবিল থেকে উঠা যায়। রীতি ছোটোবেলায় তো পড়ার নাম বললেই নাকি তার ঘুম আসতো এখন, এবং সত্যি সত্যি ঘুমিয়ে পড়তে। এসব তার মা চাচিদের থেকেও শোনা গল্প। মিতি আর রীতির পড়া থেকে মুক্তির পথ বোধ হয়ে আসলো। শার্লিন দৌড়ে তার ঘরে উপস্থিত হলো। শার্লিন সম্পর্কে ফুফাতো বোন হয়, দেওয়ানবাড়ির নাতনি সে মিথিরও বড়। সে এবার কলেজে উঠেছে। শার্লিন হাঁপাতে হাঁপাতে দরজার কাছে থেকে বলল, তোকে নানু ডাকছে মিথি। ব্যাস, ওকে আর পায় কে, তড়িৎ বেগে ছুটে পালালো। রীতিও পড়া থেকে মুক্তি পেয়ে আনন্দিত হয়ে উঠল। মোহনিয়া বেগম পেছন থেকে চিল্লিয়ে বলল, তাড়াতাড়ি আসবি। সে কি আর কারো কথা শুনে, তার দৌড় থামলো। গিয়ে সিঁড়ি বেয়ে উঠে সমস্যা দেওয়ানের গান ঘরের সামনে। তিনি মিথিকে দেখে চমৎকার হাসলেন, কাছে রেখে বললেন, আয় দাদু, তোকে ছাড়া গান জমছে না। মিথি গিয়ে বসলো তার পাশে। সামনে রাখা হারমোনিয়াম, আশেপাশে গানের বাদ্যযন্ত্র, আর অনেক কিছু আছে। শমশের দেওয়ান বেশ রসিক মানুষ বটে। বয়স বাড়লেও তার গানের প্রতি ভালোবাসা যায়নি। ছোটবেলা থেকে গানের প্রতি প্রবল ভালোবাসা ছিল। ওনার কণ্ঠ বেশ সুন্দর। যুবক বয়সে আরও সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। স্বপ্ন গায়ক হওয়া থাকলেও গ্রামের গণ্ডি ফেরিয়ে এত জমি জমা সব কিছু দেখাশোনার ভার কাঁধে পড়লে তা আর সম্ভব হয়নি। তাই তো তিনি শখগুলি একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন। মাঝে মধ্যে নিজেকে আনন্দে রাখতে গান গায়। সঙ্গী হিসেবে মিথিকে রাখে, কারণ মিথিরও গান পছন্দ এবং সুন্দর গাইতে পারে। তিনি হারমোনিয়াম বাজান, কখনো মিথিও গায়। আজও শমশের দেওয়ান মিথিকে বলেন, আজ তুই একটা গান গাতো, মন খারাপ ভালো নেই, তোর গান শুনে একটু ফুরফুর হই। মিথি মুখ বাঁকালো, মজা করে বলল, বুড়ো শখ তো, আমি তোমারে গান শোনামু কেন? তোমার বুড়িকে ডাকো না, সে গান শোনাবে। শমশের দেওয়ানও মজা করে জানতে চায়, তুই কাকে গান শোনাবি শুনি? মিথি ভাবসাব নিয়ে উত্তর দিল, আমি শোনাবো আমার আমার মানুষকে, তোমার মতো বুড়ো কোনে, বুঝছ? শমশের দেওয়ান হেসে উঠলে। তিনি জানেন মিথি মজা করে এসব বলছে। তার সাথে বেশ সুন্দর সম্পর্ক। মিথির দাদা ছোটবেলায় মারা যাওয়ার কারণে তাকে দাদা বলে ডাকে এবং মানেও বেশ। মিথি ইশারায় হারমোনিয়াম বাজাতে বলল। হারমোনিয়ামের সুর শুরু হতেই তার প্রিয় গানখানা গাইতে শুরু করলো। উলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শোনো, হাসো না তো, ধরার এই ধরেতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে বউ, আসো না তো। নানা কেমন হয়েছে? হঠাৎ অনাকাঙ্ক্ষিত কণ্ঠে শুনে মিথি চমকে উঠল। তার গাওয়া গান মাঝপথে থেমে গেল। তড়িৎ গতিতে তাকালো দরজার পানে। তার বুক কাঁপছে, মন চাইছে পালাতে, কারণ মুখ হয়ে চমৎকার হাসি জ্বলিয়ে দাঁড়িয়ে আছে এক পুরুষ। গায়ের রং টমাটে শ্যামলা, উচ্চতা অনেকটা লম্বা, চুলগুলো স্বল্প পড়া, সব মিলিয়ে এক দেখে সকলের পছন্দ এমন গড়ন। নাম তার প্রহর, যাকে সে প্রহর ভাই ডাকে। ছোটবেলায় ভুলে বউ বানানোর প্রস্তাব দিয়েছিল। চোখে মোটা ফ্রেমের চশমা যোগ হয়েছে। কই, আগে তো ছিল না, এখন কি চোখের সমস্যা হয়েছে? মিথির আকাশ কুসুম ভাবনার মাঝে শমশের দেওয়ান হেসে বলে উঠল, নে মিথি, তোর না হওয়া স্বামী এসে গেছে, খেদমত শুরু কর। মিথি নিজের ধ্যান থেকে ফিরে আসলো। আবারও শুরু হলো সবার এক কথা। কিছুটা লজ্জা পেল, সাথে বিরক্ত হয়ে উঠে পড়ল।
জড়তে কিছু বলতে পারছে না, মাথা নিচু করে রইল। সংসার দেওয়ার মজা ছড়ে হাসলো। মিতি ইতস্তত করে কিছু বলতে মুখ খোলার পূর্বে অপর প্রান্তে প্রহরের নিজস্ব উত্তর এলো। সে হতে চেয়েছিল এ বাড়ির বউ, আমি তো এ বাড়ির ছেলে নই, সুতরাং এ কথা বলে তাকে অস্বস্তি আর আমায় দ্বিধা ফেরার কোনো দরকার নেই নানু। মিতি সবে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, প্রহরের কথা শুনে তার পা জোড়া থেমে গেল। তার একটু আগে বলা কথাটা বারবার কানে বাজতে থাকলো, সে এই বাড়ির ছেলে নয়। মিতি একবার পিছনে তাকালো, প্রহরের ঠোঁটের কোণে স্মিত হাসি, দৃষ্টি উদাসীনী। শমশের দেওয়ানের মুখ গম্ভীর, বোঝা গেল প্রহরের কথায়। প্রহর এগিয়ে গিয়ে শমশের দেওয়ানের কাঁধ জড়িয়ে নিল, পেটে কাতর দিয়ে বলল, মুখ গোমড়া করো না, চলো, তোমার বউ তোমার অপেক্ষায় আছে। কখন তুমি তার কাছে যাবে, নিজ হাতে তেল মালিশ করবে বুড়ো কোমরে। প্রহরের ঠাট্টা কথায় শমশের দেওয়ান বলল না, হাসির বদলে থমথমে গলায় শুধালেন, তুই ঠিক হবি না প্রহর। প্রহর বেরিয়ে গেল, থামলো দরজার কাছটায়। মিতি এখনো দাঁড়িয়ে আছে। মিটির দিকে এক পলক নজর বুলিয়ে আবার নজর দিল নিজ হাতে থাকা গড়ির পানে, তারপর বলে উঠল, আগে না বুঝলেও সময়ের সাথে অনেক কিছু বুঝলাম। তার মধ্যে শ্রেষ্ঠ হলো আমার অবস্থান। আমি ভেসে আসে এক কচুরি পানা, যার অবস্থান পুকুর থেকে নদীতে হলেও সে ভোলেনি তার আগের স্থান। কথাটুকু বলে আর এক মুহূর্তে দাঁড়ালো না। প্রহর সেই স্থান ত্যাগ করলো। মিথি বোঝার চেষ্টা করলো তার কথার মানে, তবে বুঝতে পারল না। এত কঠিন বাক্যের অর্থের সাথে সে পরিচিত নয় এখনো। তবে শমশের দেওয়ান ঠিকই বুঝতে পারলেন। হতাশ হয়ে ভাবনায় ডুবে গেলেন। তখনই মনে পড়ল এক বীভৎস দিনের ঘটনা। প্রভাত হতেই কৃষকরা মাঠে ছুটছে ধান বোনার উদ্দেশ্যে। গ্রামের মানুষ ভোরবেলা উঠে কাজে লেগে পড়ে। সূর্যোদয়ের মাধ্যমে সকালে সূচনা ঘটে, তবে কেউ তার আগে উঠে পড়ে। সূর্য উঠেছে সবে, সোনালি রং ছড়িয়ে পড়েছে পূর্ব আকাশে। পাখির কিচিরমিচির কলতানে ঘুম ভাঙে গ্রামের মানুষদের। পাখিরা উড়ে বেড়াচ্ছে নীল দিগন্তে। কৃষকরা কোদাল ঘাড়ে নিয়ে নিয়ে মাঠের পানে যাচ্ছে, কেউ ধান বুনছে, কেউ বা আইল দিচ্ছে। বৃষ্টি হলে যেন আইল পথে হাঁটতে অসুবিধা না হয় সেজন্য। এমনই কিছু মুহূর্তে কেউ একজন ফোনের ক্যামেরা বন্দি করছে। ঠোঁটের কোনো হাসি লেপ্টে আছে। প্রভাতে উঠে সূর্যোদয় উপভোগ করার আনন্দ অন্যরকম। আরে প্রহর বাবা না, কেমন আছো? কতদিন পরে তোমারে দেখতেছি, বাড়িতে আসো না নাকি? প্রহর পিছনে তাকালো, ছবি তোলা বাদ দিয়ে ফোনটা পকেটে রাখলো। পরিচিত মুখ গফুর সাহেবকে দেখে হেসে উত্তর দিল, ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? হাসান কেমন আছে? লোকটার বেজার কণ্ঠ ছেলের কথা শুনতে চাওয়াতে চোখ মুখ নিভে এলো। আফসোসের সুরে বলল, মুই ভালো আছি। তার কথা আর কি কমু ক, সারাদিন কই কই থাকে, কোনো খোঁজ পাওয়া যায় না। তারা মানুষ করতে পারুন না। নেশাপাতি তার রূহ ফুসফুসের সাথে মিশে গেছে। কিছু কইলে শুনে না। মা বাপের সাথে খারাপ আচরণ করে, নেশার টাকা না পেলে বাড়ি তছনছ করে দেয়, চাল ডাল অবধি চুরি করে নিয়ে গিয়ে নেশা করে। প্রহর শুনল, একটু ভাবুক হয়ে চিন্তা ভাবনা করে ঠোঁটের কোনো তির্যক হেসে রেখে বলল, চাচা, ছেলের ছোট থেকে শাসন করলে তো এমন হতো না। ছোটবেলা থেকে দেখতাম আশকারা দিতেন, চাচিরে বাজে ভাষা বকা দিলেও যেন আনন্দ পাইতেন। তখন শাসন করলে কি আর এই দিন দেখতে হতো? এখন বুঝতে পারছেন কত বড় ভুল করেছিলেন। কেমন ছেলের সঙ্গে মিশে সেদিকে খেয়াল রাখলে আজ এমন হতো না। আজকাল গ্রামে নেশার প্রভাব বেড়েছে। ছোট ছোট ছেলেগুলো নেশার খপ্পরে পড়ে জঙ্গলে আড়ালে বসে নেশায় বোধ হয়ে রয়। স্কুলে যাওয়া বাদ দিয়ে ঝোপের আড়ালে বসে নেশা আসক্ত হয়ে থাকে। এসব হওয়ার পিছনে আশেপাশে কিছু অস্বার্থলোভী মানুষেরা দায়ী, যারা টাকার লোভে হাতের নাগালে নেশার বন্দোবস্ত করে দিচ্ছে। তারপরে দায়ী আপনারা মা বাবা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, এসব ছোট থেকে খেয়াল রাখা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এই প্রবাদ বাক্যটি আছে না, ঠিক তেমনই। লোকটা শুনল, চোখে মুখে অনুতপ্ত আর বিষাদের ছাপ। ঘাড়ের কোদালটা আবার ঘাড়ে নিয়ে আইলপথে হাঁটা ধরে মাঠের কাজের উদ্দেশ্যে। প্রহরও হাঁটা ধরল বাড়ির পথে। এ আইল থেকে অলিন্দনীয় স্পট দেখা দেয়। তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ কিছু স্মৃতি মনে পড়তে চোখ বিছে উঠল। কারো শূন্যতা গ্রাস করলো তাকে। এই শূন্যতা তাকে পোড়ায়, হৃদয় ক্ষত বিক্ষত করে দেয়।
এই যন্ত্রণা থেকে বাঁচতে মূলত গ্রামে কম আসে, তবু স্মৃতি আর যন্ত্রণা তার পিছু ছাড়ে না। কিছু স্মৃতি আর দুঃখ আজীবনের সঙ্গী হয়ে রয়, যাকে এক কথায় বলা যায় ব্যক্তিগত দুঃখ। এই দুঃখের শেষ কোনোদিন হবে না, যার জন্য এই দুঃখ তাকে কোনোদিন দেখতে পাবে না। বাড়ির কিছুটা সামনে আসতে প্রহর থেমে যায়। কোথাও থেকে ফিসফিসানি কণ্ঠ ভেসে আসছে। প্রহর আশেপাশে তাকালো, নজর তো কিছু পড়ছে না, আশেপাশে তো কেউ নাই। তবে শব্দের উৎস খুঁজতে একটু হেঁটে গেল বাম দিকে, আমলিচের বাগানের দিকে। বাগানগুলো সংসার দেওয়ানের নামেই আছে। ফিসফিসানির শব্দ বন্ধ হলো। প্রহর তির্যক চাহনিতে নজর বুলালো চারপাশে। তার মস্তিষ্ক মুহূর্তে দৌড়া খেলো। পাতা নড়ার শব্দের গাছের উপরে তাকালো। গাছের উপরে নজর আসতে কপালে ভাঁজ পড়লো। চোখ মুখ কুচকে বিরক্ত নিয়ে বলল, সাত সকালে গাছে কেন উঠেছিস? হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকা সাত জেগেছে, নাম তাড়াতাড়ি। মিথে অমনি বসে রইল। গাছের উঁচু ডালে বসে আম খেতে খেতে বলল, আর কয়টা আম পেড়েই নামছি, আপনি যান। প্রহর কপালের মধ্যখানে ভাঁজ করলো, দাঁত পিষে ভয় দেখাতে বলল, চাচিকে ডাকবো? তারা ডাকছি, চাচি। মায়ের নাম শুনতে মিথে ভয় পেল। কাচুমাচু হয়ে তড়িৎ গতিতে বলল, এই নানা প্রহর ভাই, দয়া করে আমাকে আমাকে ডাকবেন। আম্মা জানতে পারলে আস্ত রাখবেন। আমি এক্ষুনি নামছি। রীতি, বেরিয়ে আয়। গাছের আড়ালে লুকিয়ে থাকা রীতিও কেঁপে উঠল। গাছের আড়াল থেকে বলল, আমি কিছু করিনি প্রহর ভাই, মিথে আপা আমাকে ডেকে এনেছে, দয়া করে আম্মাকে বলবেন না। মিথি হা হয়ে গেল। রীতির ভয়ে বলা মিথ্যে কথায় চোখ বড় করে তাকালো, বলল, এ রীতি, তুই তো শুয়ে পড়লি বাজারে। প্রহর ভাই আসতে ভয়ে পোলট্রি খেয়ে গেলি। তুই না রাতে বললি সকালে সবাই যখন কাজে ব্যস্ত থাকবে তখনই আম চুরি করতে আসবো। রীতি চুপ হয়ে গেল। গাছের আড়াল থেকে বেরিয়ে দিল দৌড়। মিথে হা করে তাকিয়ে রইল। বাঘের মুখে রেখে পালালো। আল্লাহ, এর চেয়ে তো মির্জাফর ভালো ছিল। তাড়াতাড়ি নেমে আয়, নয়তো। বলায় সাথে সাথে মিথি হুড়মুড়িয়ে নেমে আসতে চায়। তাড়াহুড়ো করতে গিয়ে গাছের নিচু ডাল থেকে ধপ করে পড়ে গেল। মাগো! মিথির চিৎকারে প্রহর তাকালো। প্রহর তাদের থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল। প্রহর যাওয়ার আগে কোথা থেকে যেন দৌড়ে পিয়েস উপস্থিত হলো। মিথি কাছে বলছে, পাটা নিশ্চিত ভেঙে গেছে, আমি আর হাঁটতে পারবো না পিয়েস ভাই। কিছু হয়নি, চুপ থাক। তুই গাছে উঠতে গেলি কেন? আমাকে বলতি, তাহলে পেড়ে দিতাম। দুঃখী মুখখানা নিয়ে বিষাদ কণ্ঠে বলল, নিজে গাছে উঠে আম পেড়ে খাওয়ার মজা আলাদা, শুধু আম্মা না দেখতে পেলে হয়। পিয়েস আর কিছু বলল না। পায়ে হাত দিয়ে পায়ের গোড়ালি উপর নিচ করে ঘুরিয়ে টান দিল। মিথি ব্যথার চোখ খিচে মাগো বলে চিৎকার দিল। পিয়াস একটু সরে গিয়ে বলল, ঠিক হয়ে যাবে, পা মুচকে গেছিল, এখন হেঁটে দেখ, আর লাগবে না। মিথি উঠে পা বাড়াতে একটু ব্যথা অনুভব করলো। পড়ে নিতে চাইলেও পিয়াসকে ধরে। পায়ের ব্যথা অল্প আছে, পড়ার সঙ্গে সঙ্গে পায়ের মুচকে যাওয়া স্থান কিছুটা ফুলে উঠেছে। মিথি ধীরে ধীরে হেঁটে পিয়াসের সাথে বাড়ির দিকে গেল। প্রহর কেবল চোখে তাকিয়ে দেখলো, যেভাবে দেখে চাঁদ হাতের কঞ্চিটা ছুঁড়ে ফেলে দিল। বাড়ির পথে যেতে যেতে আওড়ালো। চারিদিকে ভালোবাসার গন্ধ পাই, কেবল আমি স্মৃতির আধারে হারিয়ে যাই। ভাগ্য খারাপ না, ভালোই। কপালে চাঁদের আলো না জুটলেও অমাবস্যার আধার জুটেছে, এই তো অনেক। সকালে রাতের খাওয়ার সময় কাঠের টেবিলে সবাই হাজির হয়। শমশের দেওয়ানের নিয়ম বলা যায়, সব ছেলে নাতিদের নিয়ে একসাথে খাবেন। এই নিয়ম সে 20 বছর হতে চলে আসছে। সকালে খাওয়ার সময় হয়েছে, 3 ছেলে নাতিরা সবাই বসেছে। নাতিরা বসে পড়েছে, কেবল প্রহর আসেনি। পিয়াস মাত্র এসে বলল, মিলন অসুস্থ, এজন্য তার বউ ঘরে খাবার নিয়ে গেল। শ্রাবণী আর নবনী দুটোতে কী নিয়ে ঝগড়া চলেছেন। ছায়দা বানু বিরক্ত হয়ে বলল, তোরা দুটোতে চুপ করবি না, নাকি লাঠির বাড়ি খাবি? সারাদিন চুলোচুলি করিস। দেখ তো শার্লেন কেমন চুপচাপ থাকে, ওর মতো চুপচাপ রাখতে পারিস না। ওরা দুজনে চুপ হয়ে গেল, মুখ বাঁকালো আড়ালে। সমস্যার দেওয়ান প্রহরকে আসতে না দেখে পিয়াসকে বলল, প্রহর কোথায়, তো দেখো তো, খেতে ডেকে নিয়ে আয়। পিয়াস উঠল, কিন্তু যাওয়ার আগে থেমে গেল। আর অরুণা বিরক্তি চাহনি নিয়ে বলল,
পেটে ক্ষুধা লাগলে আসতো, সে কি জানে না সবাই একসাথে খায়? প্রতিবার আসলে এমন নাটক করে কেন? আমরা সব বসে থাকি তার নাটক দেখার জন্য? মেরিনা অরুণাকে চুপ করতে বললেন। সামনে শ্বশুর আছেন তা সে ভুল বসলো যেন। তবু সে যে মুখ পাকালো। কেন জানি প্রহরকে সে একদম পছন্দ করে না। মেজ বউয়ের কথায় সংসার দেওয়ান রুষ্ট হইলেন। চোখ মুখ শক্ত করে তাকালেন মেজ ছেলেকে উদ্দেশ্য করে বলল, এমন কথাবার্তা পরবর্তী কখনো শুনলে এই বাড়িতে তোমার বউয়ের জায়গা হবে না সাহার। তাকে বলে দাও সেও এই বাড়ির একজন। যা পিয়াস প্রহরকে ডেকে নিয়ে আয়। পিয়াস উঠল, যেতে পা বাড়াতে দেখলো তার মা সুচরিতা বেগম প্রহরকে নিয়ে আসছে, কি যেন বলছে আর হাসছে দুজনে। সুচরিতার সাথে প্রহরের বেশ ভাব। ছোটবেলা থেকে তিনি ছেলের মতো ভালোবাসেন, আগলে রাখেন। এই বাড়িতে প্রহরকে মামিদের মধ্যে সুচরিতা বেগম আছে অধিক ভালোবাসা পেয়েছে। সায়েদা বানু প্রহর আর সুচরিতার এই মুহূর্তে দেখে বেশ খুশি হলেন। মা ছেলে যে কেউ দেখলে বলবে, আয় বসতো, না খেয়ে শুকিয়ে গেছিস, বাড়িতে আসিস না? কাছে হলে ভালো মন্দ রেঁধে পাঠাতে পারতাম, কিন্তু অনেক দূরের পথ যে। মাঝে মধ্যে একটু আসলেও পারিস, বছরে 1-2 বার কেন আসিস না বলতো? প্রহর হেসে বসলো। এমন ভালোবাসার অবদান সে এই জন্ম শোধ করতে পারবে না। বাড়ির বউরা সবাইকে খেতে দিল, অরুণা ভেতরে ভেতরে ফুলে রইল, মুখ ফুটে বলতে পারলো না কিছু। সামনে সংশয় দেওয়াল রয়েছে, মেরিনা চুপচাপ দাঁড়িয়ে আছে বরাবরের মতোই, তার চোখে মুখে বিষাদের ছাপ। হাসে না, ঠিকমতো খায় না। সেলিম স্ত্রীর পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনিও যে ভালো নেই। সুচরিতা বেগম প্রহরের খাওয়া দাওয়া দাবিদার করছে, যেন তাকে একবারে সব খাইয়ে ছাড়বে। শতদিনে না খাওয়া একদিনে খাওয়াবে। শমশের দেওয়ান বড় বউয়ের ব্যবহারে বরাবরের মতোই খুশি হলেন। সেই প্রথম এই দেওয়ান বড় বউ যাকে পছন্দ করে দূরগ্রাম হতে ছেলের বউ করে এনেছিলেন। চালাহীন ঘরে দেখেছিলেন ছোট একটা মেয়ে বসে আছে, মলিন জামা কাপড় পরনে। তারপরেও কি স্নিগ্ধ লাগছিল তাকে। বউ করে আনার পর কতজনের কত কথা, এতটুকু মেয়ে কি বুঝবে সংসারের? সেই মেয়ে আজ কত বড় হয়েছে, সন্তান সংসার সব আগলে রেখেছে। বিকেল হতেই মিথি আর রীতি তাদের কাজের প্রস্তুতি নিল। তবে সেই কাজ কি তাদের সফল হলো? মিথি রীতিকে ডাকছে। এই রীতি আসতে তারা যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার সামনে যেতে প্রহরের মুখোমুখি হলো। প্রহর সবে তাদের বাড়িতে ঢুকছিল, দুজনকে একসাথে হততন্ত হয়ে যেতে দেখে প্রহর পুরো কুচকালো, জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? হাতে কি? মিথি টপ করে হাত পিছনে লুকালো, মাথা নাড়ালো। মুখে কিছু বলার আগে রীতি ভয়ে আগেই বলে দিল, আমি কিছু জানি না প্রহর ভাই, সব মিথু আপু জানে বলে ভোঁ দৌড়। মিথি তাকিয়ে রইল, দাঁত কিড়মিড় করে ধীরে আওড়ালো, সব সময় মেয়েটা আমাকে ফাঁসিয়ে দিয়েছে, মির্জাফরের বংশধর। থুকু মির্জাফর হবে? বংশধর হলে তো আমি নিজেও। আমার এক কথা শুনতে শুনতে আমিও তেমন বলা শুরু করেছি। আমার মতে আমার বাপের বংশ মির্জাফরের বংশ, আর তার বাপের বংশ সাধু বংশ। এটা সব পরিবারের মায়েদের কথা। কি হলো, কোথায় যাচ্ছিলি? মেয়েটি কেঁপে উঠল, ভয় পেল না, তবে কথা কাটাতে বাহানা বানাতে 1 মিনিট সময় নিল। একটু ভেবে বলল, গ্রামের ওই পাশে যাচ্ছিলাম। কেন? ওদিকে নাকি জাদু খেলা দেখে লোক এসেছে, এই জন্য দৌড়ে যাচ্ছিলাম যাতে শেষ না হয়ে যায়, কিন্তু মাঝখানে আপনি এসে সব ভেস্তে দিলেন। প্রহর শুনল, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মিথি দৃষ্টি লক্ষ্য করলো, মনে মনে ভাবছে, আমার কথাকে বিশ্বাস করলো না নাকি? আরে প্রহর, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। প্রহর এগিয়ে আসলো, মিথির ঠায় দাঁড়িয়ে রইল। মোহনিয়া বেগম বসতে দিল, কি যেন গল্পে মাতল। এরই মধ্যে মোহনিয়া বেগম বলল মিথিকে উদ্দেশ্য করে, তোর দাদিকে ডেকে আনতো, প্রহরের সাথে কী জানি কথা আছে বলছিল। মিথির রাগ লাগলো, একে কাজ হলো না, তার মধ্যে এখন যেতে হবে ডাকতে। মিথির বিরক্তি দেখে প্রহর মনে মনে হাসলো। মিথি বোধহয় তা খেয়াল করলো, কাকে যেন মনে মনে বকতে বকতে তাড়াতাড়ি করে বাইরে চলে গেল। প্রহর শুধু দেখলো, তারপর আবারও গল্পে মেতে উঠল। প্রহর সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে যাচ্ছিল, সামনে কেউ একজন আসতে হুট করে থেমে গেল।
সামনে নিল নিজেকে। প্রহর, কেমন আছো? কালকে আসলে অথচ ভাবির সাথে দেখাও করলে না, কি ব্যাপার? ভাবি কি ভালো লাগে না? দেবর ভাবির সম্পর্ক হয় কত মধুর, অথচ তুমি। সানিয়া এগোতেই প্রহর পিছিয়ে গেল। প্রহর সানিয়ার কথায় বিরক্ত প্রকাশ করলো, সাথে রাগও হলো। কথা না বলে পাশ কেটে যেতে নিল। সানিয়া আবার পথ আটকালো। প্রহর এবার রেগে দাঁত চেপে বলল, মিলন ভাইকে বলবো আপনার এমন বিরক্তিকর আচরণের জন্য আমার কথা বলতে রুচিতে বাধে। সময় থাকতে ভালো হন, নয়তো এই বাড়িতে টিকতে পারবেন না। প্রহর চলে গেল। রেগে গেল ক্ষিপ্ত চাহনি। সানিয়া রেগে চলে গেল আর বলল, নাই চাল চললো, আবার দেমাগের শেষ নেই। সময় আসলে শেষ দেখা যাবে কে টিকতে পারবে আর কি পারবে না। গ্রাম মানে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। রাত 10টা বাজতে গ্রামের মধ্যে কেমন শুনশান পরিবেশ। শহরের মধ্যরাত পর্যন্ত কেউ জাগে না। রাতে ভেসে আসে না যান্ত্রিক আওয়াজ। সবাই ঘুমিয়ে গেছে, নিস্তব্ধতা বিরাজ করছে। অলিন্দ নীড়ের প্রায় সকলে গভীর ঘুমে। কেবল জেগে আছে দু একজন, তার মধ্যে প্রহর একজন। হাত ঘড়িতে টাইম দেখলো, 11টা বাজে। ছাদে থাকা কাঠের চেয়ারটা টেনে বসলো। আজ আকাশটা ভীষণ সুন্দর। আকাশে সুন্দর একখানা অর্ধ চাঁদ উঠেছে। জ্যোৎস্না রাত যেন চারপাশে ঝিকঝিক করছে। থেকে মাঠ থেকে কোলা ব্যাঙের ডাক ভেসে আসছে। প্রহর চোখ বন্ধ করলো, চোখের সাথে সন্ধি করতে। তার এখানে আসার জীবনে সুখের চেয়ে দুঃখের পরিমাণটাই বেশি। যতটুকু সুখ ছিল তা অসুখে পরিণত হয়েছিল সেদিন। তারপর থেকে আর তার জীবনে বিরাট সুখের দেখা মিলেছে কেবল দুঃখের যন্ত্রণা। সুখ দুঃখের হিসাব মিলাতে গিয়ে একাকিত্ব বাড়ল। হুট করে প্রহর অনুভব করলো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। তড়িৎ গতিতে চোখ খুলল। অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে একটু অবাক হলো। তার হাতে থাকা জিনিসটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কী এসব? কবে থেকে চলছে? যেদিন থেকে অস্ত্র জড়ানো অভিশাপে পড়েছি, কাউকে কাঁদিয়ে সুখে থাকার চিন্তা করেছি, সেদিন থেকে আরও অসুখে মরেছে। ভাসতে গিয়েও যেখানে হিমশিম খাচ্ছি, সেখানে সুখ ধরতে চাওয়াটা বিলাসিতা। তাই ক্ষণিকের সুখ নাকি উল্লাস তা জানি না, তবে ক্ষণিকের জন্য হলেও অসুখ থেকে মুক্তি মেলে। প্রহর কেবল শুনল। মুখের ভঙ্গিমা দেখে বোঝা মুশকিল তার মনের মধ্যে কী চলছে। কেবল আকাশ পানে চেয়ে বলল, সুখ সবাই চায়, কিন্তু পায় কয়জন? অসুখ কেউই চায় না, তবুও পিছু ছাড়ে না। সুখ আনন্দ দেয়, অসুখ দেয় যন্ত্রণা। সেই যন্ত্রণার অনলে পুরে মানুষ হয় দিশেহারা।